Assalamu alaikum. Our today's discussion regarding the pharmacokinetic. The pharmacokinetic we have discussed in the last class, that is pharmacokinetic. It consists of absorption, distribution, metabolism, that is biotransformation, and excretion of the drugs. So today we will discuss the first, that is the absorption of the drug. We have already discussed the route of administration. Route of administration we have discussed in the last class. Our today's discussion regarding the absorption of the drug, that is the first thing of pharmacokinetics. Pharmacokinetics consists of absorption, distribution, metabolism, that is biotransformation, and excretion of the drug. আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমরা বোর্ডে ক্লাস করতে করতে আসলে এক্সস্টেড, এই জন্য একটু ভিন্নভাবে আজকের ক্লাসটা নেওয়া। এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কিন্তু যেহেতু বাসায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা আমি জুমে ক্লাস নেই না, এই জন্য আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাই লাইভে স্টুডেন্টদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি। যদি দেখতে সমস্যা হয় আমাকে প্লিজ একটু আগে জানালে ভালো, তাহলে আমি মোবাইলটা অ্যাডজাস্ট করে স্লাইডগুলো দেখিয়ে যাব। আচ্ছা, তো আমরা বলছি যে অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ, that is the process by which drugs cross the biological membrane from its site of administration and reach the systemic circulation is called absorption of drug. তাহলে আমি বডিতে একটা ড্রাগ অ্যাডমিনিস্টার করলাম আদার দ্যান আইভি, যে কোনো রুটে আমি যদি দেই তাহলে ইট নিডস অ্যাবজর্পশন। আচ্ছা, এখন তাহলে যেই প্রসেসটাকে ফলো করে ড্রাগটা বডিতে তার সাইট অফ অ্যাকশনে যাবে, এই ড্রাগটাকে এই পাথটা যেতে গেলে কিছু বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করে যেতে হবে ফ্রম ইটস সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে সেটা সিস্টেমিক সার্কুলেশন হয়ে তার সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশনে যাবে। এই প্রসেসটাকে আমরা বলছি অ্যাবজর্পশন। তাহলে এই যে বায়োলজিক্যাল মেমব্রেন আমরা বলছি, আমরা পরে ডিসকাশনে দেখব বায়োলজিক্যাল মেমব্রেন বলতে আমরা কি বুঝি। কাম টু দ্য এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্মাকোকাইনেটিক প্রসেস, দ্যাট ইজ, না দেখা গেলে আমাকে একটু কাইন্ডলি জানালে ভালো, আমি তাহলে এটা একটু কাছে নিয়ে আসার চেষ্টা করব। যাই হোক, এখানে হচ্ছে আমি যদি ওরাল রুটে দিই, ওরাল ও রেক্টাল রুটে, I have administered the drug in so many routes, that is first one is the oral or rectal, then percutaneous, then intravenous, then intramuscular, then intrathecal, then inhalation. যে রুটেই আমি ড্রাগটা দেই এক্সেপ্ট দ্য ইন্ট্রাভেনাস, ইট ডিরেক্টলি গো টু দ্য সার্কুলেশন। প্রত্যেকটারই কি হচ্ছে এই যে অ্যাবজর্পশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তাহলে অ্যাবজর্পশন প্রসেসটা কাদের লাগছে দেখি আমরা। ওরাল অ্যান্ড রেক্টাল রুটে আমি দিলাম, তাহলে এটা কি অ্যাডমিনিস্ট্রেশন হবে, তারপরে এটা কোথায় আসবে, প্লাজমাতে আসবে। আচ্ছা, তারপরে আমরা বলছি যে আমি যদি এটা পারকিউটিনিয়াস রুটে দিই, তাহলে ওরাল রুটে দিলে এটা কি বলে গাটের মাধ্যমে আসছে, তাই তো। যদি আমি পারকিউটিনিয়াস রুটে দিই ড্রাগটা, তাহলে স্কিন বা দ্য স্কিন ইটস গোজ টু দ্য প্লাজমা। যদি আমি ইন্ট্রাভেনাস রুটে দিই, আমরা কি বললাম, এটার অ্যাবজর্পশনের দরকার নাই, এটা ডিরেক্টলি কোথায় চলে যাবে, সার্কুলেশনে। আচ্ছা, তারপরে যদি আমি ইন্ট্রামাসকুলার রুটে দেই, এটাকেও ক্রস করতে হবে মাসল। আমরা বায়োলজিক্যাল মেমব্রেন বললাম যে ইট হ্যাভ টু ক্রস দ্য প্রসেস বাই হুইচ আ ড্রাগ ক্রস দ্য বায়োলজিক্যাল মেমব্রেন। তাহলে ইন্ট্রামাসকুলার রুটে আমি যাকে দিচ্ছি তাকেও কি মেমব্রেন ক্রস করতে হচ্ছে। আচ্ছা, তারপরে আমি কি বলছি এখানে ইন্ট্রাথিক্যাল রুটে, তাহলে আমি ইন্ট্রাথিক্যাল রুটে দিলে এটা সিএসএফ হয়ে দেন ব্রেইন হয়ে আসবে। অলসো নিডস দ্য বায়োলজিক্যাল মেমব্রেন। আচ্ছা, তারপরে ইনহেলেশন রুটে যদি আমি দেই, তাহলে লাংসের হয়ে এটা প্লাজমাতে আসবে। এখন এই যে অ্যাবজর্পশন, তারপরে কি হবে ড্রাগটা আমরা নেক্সট সাবসিকুয়েন্টলি যে চ্যাপ্টারগুলোতে পড়বো, দ্যাট ইজ অ্যাবজর্পশনের পরে এটা ডিস্ট্রিবিউট হবে। হ্যাঁ, ডিস্ট্রিবিউশনের কোথায় কোথায় ডিস্ট্রিবিউট হয় আমরা ডিস্ট্রিবিউশন চ্যাপ্টারে পড়বো। তারপরে এটা কি হবে, মেটাবলিজম হবে লিভারে গিয়ে। হ্যাঁ, এর ফেজ আছে, ফেজ 1, ফেজ 2, দেন তার কি কিডনি দিয়ে অথবা ব্রেস্ট মিল্ক অথবা সোয়েটিং দিয়ে অথবা কিডনি ভায়া ইউরিন আর জিআইটি যদি হয়ে আসে ড্রাগটা, তাহলে ভায়া ফিসেস, হ্যাঁ, গাট হয়ে এভাবে ড্রাগটা এলিমিনেট আউট হবে বডি থেকে। এবং যদি আমরা এটা ইনহেলেশন রুটে দিই, তাহলে এটা
এক্সপায়ার্ড এয়ারে চলে যাবে। এইভাবে একটা ড্রাগ তখন কি হবে, বডি থেকে চলে যাবে। তাহলে ড্রাগ যেটা কিনা টক্সিক সাবস্টেন্স উই হ্যাভ অ্যাপ্লাইড ইন সো মেনি রুটস, প্রথমে এটা কি করলো, সার্কুলেশনে এসে ক্রসেস দ্য সো মেনি মেমব্রেনস, প্লাজমা মেমব্রেন, হ্যাঁ। আচ্ছা, তো এখন এই যে মেমব্রেনগুলো ক্রস করে এটা অ্যাভেলেবেল হলো সার্কুলেশনে, দেন এই ডিস্ট্রিবিউশন হওয়ার পরে এটা কি হবে, এখন মেটাবলিজম তার বিভিন্ন ফেজে বিভিন্ন জায়গা আছে, হ্যাঁ। তারপরে এই ড্রাগটা বিভিন্ন রুটে বডি থেকে এলিমিনেট হয়ে যাবে। কারণ ড্রাগ কি, কি বুঝি নাই, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে এটা একটু সামনে নিয়ে কিভাবে করা যাবে, কাপাকাপি করবে আর কি, এটাই সমস্যা। আচ্ছা, এই স্লাইডটা হয়তো ভালো দেখা যাবে না, পরের স্লাইডগুলোর জন্য আমার মনে হয় ফিক্স করে রাখাই ভালো। ফিক্স করে রাখাই ভালো। এই যে এটা প্রেস করতে হবে, হ্যাঁ হ্যাঁ, প্লেটা ফিক্স করে রাখলেই ভালো, পরের স্লাইডগুলো সুন্দর দেখা যাবে। একটা স্লাইডের জন্য এত কষ্ট করার কিছু ইয়েতে। আচ্ছা, তারপরে আমরা যেটা বলছিলাম, তাহলে এই প্রসেসগুলোতে এখন ভিজুয়ালাইজ হচ্ছে, মানে স্লাইড একটা দুইটা হয়তো বোঝা যাবে না। আচ্ছা, আমি যেটা বলছিলাম আর কি, ওইটাই একটু ডায়াগ্রামেটিক্যালি দেখানো, যে আমরা যে ড্রাগকে যেই রুটে দিই না কেন এটা অ্যাবজর্পশন হবে। যদি আইভিতে দিই তাহলে এটা সরাসরি চলে যাবে সার্কুলেশনে, আর বাকি রুটগুলোতে ইট নিডস অ্যাবজর্পশন, দেন তার সাইট অফ অ্যাকশনে যাবে, এক্সট্রাসেলুলার ফ্লুইডে যাবে, হ্যাঁ। এভাবে ডিস্ট্রিবিউট কি হবে, লিভারে গিয়ে ড্রাগটা মেটাবলিজম হবে, আরও তার মেটাবলিজমের সাইট আছে, তারপরে এটা এলিমিনেট হবে, ঠিক আছে, ড্রাগটা। তাহলে দিস আর দ্য ওয়ে আমরা কি ড্রাগের এইভাবে আমরা ইয়ে করি, অ্যাবজর্পশনটা আলোচনা করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি বললাম, যে বাই ডেফিনেশন অ্যাবজর্পশন বললাম যে ড্রাগ কি, দ্য প্রসেস বাই হুইচ দ্য ড্রাগ ক্রস দ্য বায়োলজিক্যাল মেমব্রেন and from each site of administration and is the systemic circulation is called absorption। তাহলে এই ওই জিনিসগুলোই আমি একটু ডায়াগ্রামে দেখানোর চেষ্টা করেছি, যেহেতু এই ক্লাসগুলো থার্ড ইয়ারদের যারা প্রথম ক্লাস ফার্মাকোলজি বুঝবে তাদের জন্য, এই জন্য একটু ডায়াগ্রামগুলো নেওয়া আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এই যে আমরা বলছি যে যেই রুটেই আমরা দেই, যদি ওরাল রুটে দিই তাহলে এটা গার্ড হয়ে তারপরে মেটাবলিজম হয়ে দেন এক্সক্রিয়েটেড হবে। যদি আমরা লাংসে দিই তাহলে এটা ইয়েতে চলে যাবে, এক্সপায়ার্ড এয়ারে চলে যাবে, তারপরে মেটাবলিজমের ফেজটা ক্রস করে যাবে, কিডনিতেও দিলে একই কথা, সেটা সার্কুলেশন হয়ে তারপরে এটা কিডনি হয়ে ইউরিন দিয়ে চলে যাবে। তাহলে অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ যে রুটেই হোক না কেন, তার এক্সেপ্ট আইভির কোনো অ্যাবজর্পশন লাগবে না। তাহলে আমরা কি বলছি যে এই প্রসেসটাকে বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করতে হবে, অ্যাবজর্পশন যে প্রসেস সেটা বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করবে, হ্যাঁ। আমরা বলছি যে ইট ইস দ্য প্রসেস অফ ড্রাগ ট্রান্সপোর্ট ফ্রম দ্য সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন টু সিস্টেমিক সার্কুলেশন বাই ক্রসিং দ্য বায়োলজিক্যাল মেমব্রেন। তাহলে কথাটা কয়েকবার বললাম, তাই না, বায়োলজিক্যাল মেমব্রেন। তা এখন বায়োলজিক্যাল মেমব্রেনকে আমরা পরে জানি, আগে এখানে কি দেখা যাচ্ছে, হোয়াই ড্রাগস শুড বি ট্রান্সপোর্টেড। এখন একটা ড্রাগকে কেন ট্রান্সপোর্টেড হতে হবে, সার্কুলেশন দিয়ে বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করে কেন এই ট্রান্সপোর্টের আমাদের দরকার হবে। তো আমি এখানে খুব সিম্পলি যে জিনিসটা লিখেছি, ইন অর্ডার টু রিচ ইটস রিসেপ্টর, অ্যাকচুয়ালি নট রিসেপ্টর, থার্ড ইয়ারদের জন্য বোঝার জন্য যে আসলে কি ড্রাগটা গিয়ে রিসেপ্টরে বাইন্ড করবে। অ্যাকচুয়ালি দ্য মলিকুলার টার্গেটস অফ দ্য ড্রাগ, আসলে আমরা বলি যে ইট মে বি ট্রান্সপোর্ট, ইট মে বি কি মলিকুলার অনেকগুলো টার্গেট আছে, হ্যাঁ, যে এনজাইম হতে পারে, ক্যারিয়ার প্রোটিন হতে পারে, এরকম আর কি। তারপর ইডিওসিনথেটিক ড্রাগের কিছু টার্গেট থাকে, যেমন তোমার
কি মেটাল আয়ন হতে পারে, সারফেক্টেন্ট প্রোটিন হতে পারে, জিআইটি কন্টেন্ট হতে পারে, এরকম ইডিওসিনক্রেটিক টার্গেট ড্রাগের থাকতে পারে। তাহলে আমরা যেটা সবচেয়ে আমাদের জানা টার্গেট, দ্যাট ইজ দ্য রিসেপ্টর, তার সাথে বাইন্ড হওয়ার জন্য ড্রাগের এই ট্রান্সপোর্ট লাগবে, ঠিক আছে? অ্যান্ড দেন প্রডিউসেস দ্য বায়োলজিক্যাল ফাংশন। এই তো। আচ্ছা, তাহলে এখন আমরা কি বারবার বলছি কথাটা, দ্যাট ইজ বায়োলজিক্যাল মেমব্রেন, তাই তো? তো বায়োলজিক্যাল মেমব্রেন কি বললাম আমরা, যে অল টাইপস অফ সেল মেমব্রেনস ইন আওয়ার বডি। আমরা জানি যে শুধুমাত্র জিআইটিতে আছে তা না, সবখানেই, যেমন কি প্লাসেন্টাল মেমব্রেন, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, সবখানেই তাকে ব্যারিয়ার ক্রস করতে হবে। সব কিছুই তার জন্য, ড্রাগের জন্য কি, এইগুলোই তার বায়োলজিক্যাল মেমব্রেন, অল টাইপস দ্য সেল মেমব্রেন ইন আওয়ার বডি। এই তাহলে এই যে সেল মেমব্রেন যাকে তাকে ক্রস করতে হবে ব্লাডকে, এই ড্রাগকে, এটা কি নিয়ে তৈরি? এটা হলো লিপিড বাইলেয়ার, একটা প্রোটিন। এগুলো আমরা ইয়ে থেকেই জানি, সব কিছুই আমরা এগুলো বায়োকেমিস্ট্রি থেকে জানি। তারপরেও জাস্ট একটু রিক্যাপ করা যে এই সেল মেমব্রেনের কম্পোজিশনগুলো কি কি। হ্যাঁ, যে আমরা বলছি যে সেল মেমব্রেন যে বডিতে থাকে কনসিস্ট অফ লিপিড বাইলেয়ার, that is phospholipid and cholesterol, and protein, that is integral protein and peripheral protein. এগুলো আমরা সবাই জানি, ফার্স্ট ইয়ার থেকে সবাই জানি। এই ড্রাগ যে অ্যাবজর্পশন হবে, একে যে বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করতে হবে, সেই বায়োলজিক্যাল মেমব্রেনটা কি কি কাকে ড্রাগ ক্রস করবে সেটা জানার জন্য আমরা জাস্ট এই ছবিগুলো দেখছি। হ্যাঁ, যে আমরা বলছি যে লিপিড বাইলেয়ার, দ্যাট ইজ ফসফোলিপিড, কোলেস্ট্রল, ছবিতে দেখা যাচ্ছে, প্রোটিন, দ্যাট ইজ ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এগুলোকে ক্রস করতে হবে ড্রাগকে, তাই তো? এখন আসি আমরা যে কি কি প্রসেসে ড্রাগ, কি প্রসেসে তার এই যে ক্রস করতে হবে, যে তার মেকানিজমটা কি, কিভাবে সে ক্রস করবে। হ্যাঁ, ট্রান্সপোর্ট অফ দ্য ড্রাগ অ্যাক্রস দ্য মেমব্রেন অকার্স থ্রু ওয়ান অর মোর অফ দ্য ফলোইং প্রসেস। এখন কি প্রসেস সেটা আমরা একটু যদি আর একটু ভিজুয়ালাইজ করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে প্রসেস অফ অ্যাবজর্পশন, এখানে কি আছে, সিম্পল অর প্যাসিভ ট্রান্সপোর্ট নাম্বার 1। আন্ডার দিস হেডিং, সিম্পল আর প্যাসিভ ট্রান্সপোর্ট, এই হেডিংয়ে আমরা বায়োকেমিস্ট্রিতেও পড়েছি, সবখান থেকেই জানি আমরা কি, সিম্পল ডিফিউশন, ফিল্ট্রেশন, তাই তো? স্পেশালাইজড যে ট্রান্সপোর্ট ড্রাগের জন্য লাগে ফর process of absorption, that is active transport and facilitated diffusion, and endocytosis, that is pinocytosis and phagocytosis. These are the process drug যেগুলো, যে প্রসেসে ড্রাগ বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করে, হ্যাঁ, ফর অ্যাবজর্পশন। তো প্রথমে কি বলেছি আমরা, সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশন এটা কি জিনিস, যে ট্রান্সফার অফ দ্য ড্রাগ ফ্রম ওয়ান কম্পার্টমেন্ট টু অ্যানাদার কম্পার্টমেন্ট। তাহলে সিম্পল ডিফিউশন, এক কম্পার্টমেন্ট থেকে ড্রাগ আরেক কম্পার্টমেন্টে যাবে অ্যাকর্ডিং টু কি, অ্যালং উইথ কনসেন্ট্রেশন, ইলেকট্রোকেমিক্যাল আর প্রেশার গ্রেডিয়েন্ট, তাই তো? এখানে কি লাগবে না, উইদাউট এনার্জি ক্যারিয়ার, এটা কি আমরা বলি সিম্পল ডিফিউশন, এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, তারপরে আমরা বলছি কি, ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন কাকে বলি, এই ফিল্ট্রেট হবে ড্রাগ। ফিল্ট্রেশন তাহলে কি, এই জিনিসটা কি, ইজ দ্য প্রসেস বাই হুইচ আ ফ্লুইড ইজ ফিল্টার্ড from the rest through a filtering membrane by a filtering pressure. তাহলে এখানে একটা ফিল্টারিং প্রেশার রাখবে ফিল্ট্রেশনের জন্য, তাই তো? আচ্ছা, তারপরে আমরা বলছি যে স্পেশালাইজড কিছু ট্রান্সপোর্ট লাগে ড্রাগের জন্য, কি সেগুলো, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তারপর ফ্যাসিলিটেড ডিফিউশন, এন্ডোসাইটোসিস, দ্যাট ইজ পিনোসাইটোসিস অ্যান্ড ফ্যাগোসাইটোসিস। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটা আমরা জানি, অ্যান্ড এনার্জি রিকোয়ারিং ক্যারিয়ার মেডিটেড uphill transport process against a concentration, electrochemical or pressure gradient, এটাকে বলি আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর ফ্যাসিলিটেড ডিফিউশন যেটা কিনা, the diffusion which is facilitated by carrier is called facilitated diffusion, তাই তো? আর হচ্ছে এই ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস, এইগুলো কি আমরা বলছি যে দিস আর দ্য এন্ডোসাইটোসিস প্রসেস। তাহলে কোন কোন ড্রাগ কি প্রসেসে অ্যাবজর্ব হয় সেটা জানার আগে আমরা একটু সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন আমরা যেগুলো বলছি সেগুলো একটু যদি জেনে নিই। যে আমরা বলছি যে সিম্পল ডিফিউশনে কি লাগে না, একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টে যাওয়ার জন্য এর কিছুই লাগে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে কার কি লাগে, এটা আগে চলে এসেছে, এই যে সিম্পল ভার্সাস ফ্যাসিলিটেড ডিফিউশন, তাই তো? তাহলে আমরা একটু দেখি যে সিম্পল ডিফিউশন
ড্রাগটাতে কি লাগে আর কি লাগে না। সিম্পল ডিফিউশন আমরা বলছি যে কিছুই লাগবে না, ট্রান্সফার অফ দ্য ড্রাগ ফ্রম ওয়ান কম্পার্টমেন্ট টু অ্যানাদার কম্পার্টমেন্ট অ্যালং উইথ কনসেন্ট্রেশন, ইলেকট্রোকেমিক্যাল অ্যান্ড প্রেশার গ্রেডিয়েন্ট উইদাউট এনার্জি অ্যান্ড ক্যারিয়ার। তাহলে এইভাবে ড্রাগ যেগুলো যায়, যেমন ধরো আমরা গাট স্টেবিলাইজার দিলাম, ল্যাক্সেটিভ, তারপরে অ্যান্থেলমেন্থিক, এইগুলো আমরা দিচ্ছি, এগুলো তো আমরা আসলে অ্যাবজর্পশন চাই না, তাই না? আচ্ছা, এগুলোকে ক্রস করতে হবে না। তাহলে আমরা যেগুলো ড্রাগ দিচ্ছি, দ্যাট ইজ অ্যাসপিরিন, মরফিন, প্যারাসিটামল, বারবিচুরেট, গ্লুকোজ ইন দ্য লিভার, যাই কিছু দিচ্ছি আমরা সিম্পল ডিফিউশনের মাধ্যমে, এই সিম্পল ডিফিউশনের মাধ্যমে মোস্ট অফ দ্য ড্রাগ, দ্যাট ইজ অলমোস্ট মোর দ্যান 70% ড্রাগ আর ট্রান্সপোর্টেড বাই দিস প্রসেস, দ্যাট ইজ সিম্পল ডিফিউশন। তো এইখানে কিছু ক্যারেক্টারিস্টিক আছে সিম্পল ডিফিউশনের, যে আমরা বলছি যে ইট ইজ দ্য কমনেস্ট ফেনোমেনন অফ ড্রাগ অ্যাবজর্পশন, এনার্জি ইজ নট নিডেড, ক্যারিয়ার ইজ নট নিডেড, and it occurs along the concentration and electrochemical pressure gradient is bidirectional. Simple diffusion টা হলো bidirectional, ঠিক আছে? আচ্ছা, and slow process, it obeys the Fick's law and law of mass action, এগুলো আমরা সব জানি। temperature can modify it, and no selectivity and saturability, and lipid soluble drugs and small monovalent drug, কি বললাম কথাটা? লিপিড সলিবল ড্রাগস অ্যান্ড স্মল মোনোভ্যালেন্ট ড্রাগস, সোডিয়াম, পটাশিয়াম, অ্যাবজর্ব বাই দিস প্রসেস, ঠিক আছে? তাহলে 70% আমরা যতগুলো ড্রাগ দেই, 70% ড্রাগস ট্রান্সপোর্টেড বাই দিস প্রসেস। আচ্ছা, তো আমরা এটা বললাম যে এটা কৃষির উপর ডিপেন্ড করে, লিপিড অ্যান্ড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট, পিকেএ অফ দ্য ড্রাগ, পিএইচ অফ দ্য এনভায়রনমেন্ট, অ্যান্ড প্রথমেই বলেছি কনসেন্ট্রেশন, ইলেকট্রোকেমিক্যাল আর প্রেশার গ্রেডিয়েন্ট অফ ড্রাগ। তারপরে আমরা বলছি যে সরি, তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা একটু পরে আলোচনা করি। ফ্যাসিলিটেড ডিফিউশন আমরা বলছি যে কি লাগবে? ফ্যাসিলিটেড ডিফিউশন, তার মানে এখানে ফ্যাসিলিটেট করতে হবে, কাউকে একটাকে রোল প্লে করতে হবে এই কি ক্যারিয়ার হিসেবে, বাই এ ক্যারিয়ার। দ্য ডিফিউশন অফ দ্য ড্রাগ ইজ ফ্যাসিলিটেড বাই ক্যারিয়ার, সেটাকে আমরা বলি ফ্যাসিলিটেড ডিফিউশন। তাহলে এখন বোঝা যাচ্ছে যে এখানে একটা ক্যারিয়ার লাগবে, এটা সিলেক্টিভিটি এবং স্যাচুরেবিলিটি লাগবে, এটার কোনো এনার্জি লাগবে না, এবং এটা হচ্ছে ডাউনহিল ট্রান্সপোর্ট প্রসেস একটা, এবং ইন্ডিপেন্ডেন্ট লিপিড এবং ওয়াটার পার্টিশন যে কোএফিসিয়েন্ট, সেটার সাথে সেটা ইন্ডিপেন্ডেন্ট, ইট ইস ইন্ডিপেন্ডেন্ট অফ লিপিড অ্যান্ড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট, যেমন টেট্রাসাইক্লিন, তারপরে গ্লুকোজ ইন দ্য মাসল, অ্যাডিপোজ টিস্যু, এই যে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেড ডিফিউশনে হয়ে থাকে এখানে ট্রান্সপোর্টগুলো, ঠিক আছে? তাহলে we are discussing about the process of absorption, simple or passive transport। সিম্পল আর প্যাসিভ ট্রান্সপোর্টকে আমরা বলছি কোনো এনার্জি লাগবে না, কোনো ক্যারিয়ার লাগবে না, ডাউনহিল ট্রান্সপোর্ট, সিম্পল ডিফিউশন আর ফিল্ট্রেশন। স্পেশালাইজডের বললাম কি? অ্যাক্টিভ, ফ্যাসিলিটেড অ্যান্ড এন্ডোসাইটোসিস, দ্যাট ইজ পিনোসাইটোসিস অ্যান্ড ফ্যাগোসাইটোসিস। তাহলে যেটা কিনা আমরা বলছি অ্যাক্টিভ, এই কি বলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, দ্যাট ইজ স্পেশালাইজড ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেইটা আসলে কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কোন কোন ড্রাগ যায়? এই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেখানে কি লাগবে? একটা এনার্জি রিকোয়ারিং ক্যারিয়ার মেডিয়েটেড আপহিল ট্রান্সপোর্ট প্রসেস। তাহলে তাহলে সিম্পল ভার্সাস ফ্যাসিলিটেড ডিফিউশন, এগুলো আমি আলাদা করে আর বলছি না, কারণ আমাদের ডিসকাশনের অনেক কিছুই আছে। আমরা এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি এটা একটু দেখে নিই। আমরা বলছি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা এনার্জি রিকোয়ারিং ক্যারিয়ার মেডিয়েটেড আপহিল ট্রান্সপোর্ট প্রসেস এগেনস্ট এ কনসেন্ট্রেশন, ইলেকট্রোকেমিক্যাল অর প্রেশার গ্রেডিয়েন্ট ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখানে যেমন হচ্ছে এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কোথায় হয়? নিউরোনাল মেমব্রেন, করের প্লেক্সাস, হেপাটোসাইটস, রেনাল টিবিউলার সেলস, এখানে হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কাদের হয়? স্টেপটোকাইনেস, আলফা মিথাইল ডোপা, 5-ফ্লুরোইউরাসিল, লিভোডোপা,
অ্যান্ড গ্লুকোজ ইন দ্য কিডনি অ্যান্ড জিআইটি। তাহলে এই হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যেগুলো ড্রাগ যায়, তার মধ্যে কিছু কিছু ড্রাগের কথা আমরা বললাম। তা আমরা বলছি যে এটা একটা র্যাপিড প্রসেস। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি একটা র্যাপিড প্রসেস, এনার্জি দরকার হয় এখানে, অ্যান্ড মেটাবলিক ইনহিবিটর ক্যান ব্লক দ্য প্রসেস। যেমন এটিপি যদি কমে যায় কোনো কারণে, হ্যাঁ, কোনো অ্যানারোবিক কন্ডিশনে বা ফ্লোরাইড বা সায়ানাইডের অ্যাকশনে, তাহলে এরা একটা ইনহিবিটর হিসেবে কাজ করে ড্রাগের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে। এখানে তো ক্যারিয়ার লাগবেই। এটা হলো কম্পিটিটিভ ইন নেচার, অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা ড্রাগের কম্পিটিটিভ নেচার, অ্যান্ড এক্সিবিট দ্য সিলেক্টিভিটি অ্যান্ড স্যাচুরেবিলিটি। এটা আপিল ট্রান্সপোর্ট প্রসেস অ্যান্ড লেস কমন প্রসেস। কিছু কিছু ড্রাগ এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আমরা অ্যাবজর্ব হতে দেখি। কি বললাম আমরা, যে নিউরোনাল মেমব্রেন, করেল প্লেক্সাসে, হেপাটোসাইট এবং রেনাল টিবিউলার সেলে যে ড্রাগগুলোর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট লাগে, যেমন যেটা যেখানে হয় আর কি, স্টেপ্টোকাইন, তারপরে আলফা মিথাইল ডোপা, লিভোডোপা, 5-ফ্লোরোইউরাসিল, হ্যাঁ, 5-ব্রোমোইউরাসিল, গ্লুকোজ ইন কিডনি অ্যান্ড জিআইটি। দে ফলো দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন আমরা বলছি যে কি, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, আমাদের কি ছিল, এই যে এন্ডোসাইটোসিস, দ্যাট ইজ পিনোসাইটোসিস অ্যান্ড ফ্যাগোসাইটোসিস। তাহলে এই যে পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, পিনো অ্যান্ড ফ্যাগো, এগুলো আমি মনে করি বায়োকেমিস্ট্রি থেকে এগুলো সবাই জানে। এরা এই যে এন্ডোসাইটোসিসটা কি, পিনোসাইটোসিস আমরা কাকে বলছি যে সেল ড্রিবলিং, আর ফ্যাগোসাইটোসিস কাকে বলি, সেল ইটিং, তাই তো, খুব সিম্পলি যদি বলি। তাহলে এভাবে আমরা দেখব যে এই এন্ডোসাইটোসিস প্রসেসটা আসলে কি, ইট রিকোয়ার্স কি কন্ট্রাক্টাইল এলিমেন্টস, দ্যাট ইজ মাইক্রোফিলামেন্ট। ইট রিকোয়ার্স এনার্জি, ইট রিকোয়ার্স ক্যালসিয়াম, যেমন প্রোটিন, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল অফ দ্য কিডনিতে প্রোটিনের যে অ্যাবজর্পশন, তারপরে অ্যামাইনো গ্লাইকোসাইডস, যেমন আমি যদি স্ট্রেপ্টোমাইসিন দেই, তারপরে ক্যানামাইসিন, জেন্টামিসিন, এগুলো যদি আমি দিই, তাহলে পরে এরা ফলো করবে এন্ডোসাইটোসিস প্রসেসকে। অ্যান্ড অলসো ইনসুলিন, সামহার ইনসুলিন অলসো ফলো দ্য এন্ডোসাইটোসিস প্রসেস। যেমন তাহলে আমরা যদি একটু প্রসেসগুলোর দিকে তাকাই, তাহলে গ্লুকোজ ট্রান্সপোর্টের দিকে, হ্যাঁ, গ্লুকোজ ট্রান্সপোর্টের শুধু গ্লুকোজ ট্রান্সপোর্টকে যদি আমরা দেখি, তাহলে ইন জিআইটি অ্যান্ড কিডনি sodium dependent active transported glucose যায়। In RBC, muscle and adipose tissue, glucose transported by the facilitated diffusion. Liver কি হয়, simple diffusion হয় গ্লুকোজের। Glucose is trapped into the liver by converting into glucose 6-phosphatase. তাহলে দেখো এই যে ট্রান্সপোর্ট প্রসেসগুলো ফর অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ, সিম্পল যদি আমি গ্লুকোজকেই ধরি, তাহলে এটা জিআইটিতে এবং কিডনিতে একরকম, আরবিসিতে আরেকটা প্রসেসকে, আরবিসি এবং অ্যাডিপোজ সেলে, মাসেলে এটা ফ্যাসিলিটেড ডিফিউশন, লিভারে আবার আমরা এই গ্লুকোজেরই পাচ্ছি সিম্পল ডিফিউশন। আচ্ছা, এখন আমরা দেখি যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস, যেটা আমাদের ভাইবা এবং রিটেন কোশ্চিন অনেক সময় ধরা হয়, যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট মডিফাই দ্য ড্রাগ অ্যাবজর্পশন। আমরা ওইটা একটু দেখি, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ। আমরা বলছি যে ফ্যাক্টরস রিলেটেড টু দ্য ড্রাগ অ্যান্ড রিলেটেড টু বডি। ফ্যাক্টরস রিলেটেড টু দ্য ড্রাগ, দ্যাট ইজ লিপিড ওয়াটার সলিবিলিটি, আমরা যদি বলি লিপিড সলিবিলিটি অফ দ্য ড্রাগ তাও হয়। তারপরে আমরা বলছি সাইজ অফ দ্য ড্রাগ, দ্যাট ইজ মলিকুলার সাইজ অফ দ্য ড্রাগ, পার্টিকল সাইজ। তারপর বলছি ডিগ্রি অফ আয়োনাইজেশন অফ দ্য ড্রাগ, প্রেজেন্স অফ degree of then physical forms of the drug, chemical nature, dosage forms, then formulation, then concentration of the drug. These are the factors that related to the drug that affecting the absorption of the drug. And what are the factors related to the body? এখন এখানে কি ফ্যাক্টর এফেক্ট করবে ইন অ্যাবজর্পশন, বডির সাথে রিলেটেড, দ্যাট ইজ এরিয়া অফ অ্যাবজর্পটিভ সারফেস। আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে আলোচনা করবো ইনশাল্লাহ। ভাস্কুলারিটি, পিএইচ অফ দ্য এনভায়রনমেন্ট, দেন প্রেজেন্স অফ আদার সাবস্টেন্সেস, দেন জিআইটি মোটিলিটি, দেন ফাংশনাল ইন্টিগ্রিটি অফ দ্য অ্যাবজর্পটিভ সারফেস, দেন ভেরিয়াস ডিজিজেস। ঠিক আছে, তাহলে এইগুলো হলো হোয়াট আর দ্য ফ্যাক্টরস। এখন আমরা যদি একটা একটা করে আলোচনা করি, হ্যাঁ, আচ্ছা,
আমরা প্রথমে দেখি যে ফ্যাক্টরস মডিফাইং দ্য ড্রাগ অ্যাবজর্পশন, আমরা প্রথমে কি বলেছি লিপিড সলিবিলিটি। তাহলে লিপিড সলিবিলিটি এই কথাটা আমরা যখন ইয়েতে পড়েছিলাম তখনও একবার বলেছি কি দ্যাট ইজ ড্রাগের যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, তখন আমরা বলেছি যে মোর লিপিড সলিবল ড্রাগ মোর অ্যাবজর্পশন, লেস লিপিড সলিবল ড্রাগ লেস অ্যাবজর্পশন। ড্রাগ যদি বেশি ওয়াটার সলিবল হয় তাহলে কি হবে, কম অ্যাবজর্পশন, আর যদি কম ওয়াটার সলিবল হয় তাহলে এই ড্রাগটার অ্যাবজর্পশন বেশি হবে। আচ্ছা, তাহলে প্রথম আমরা বলেছি যে লিপিড সলিবিলিটি অফ দ্য ড্রাগ, লিপিড অ্যান্ড ওয়াটার সলিবিলিটি অফ দ্য ড্রাগ। আমরা যদি বলি সলিবিলিটি স্ট্যাটাস, দেন আমরা কি বলছি সাইজ অফ দ্য ড্রাগ। এই সাইজ অফ দ্য ড্রাগ কার ক্ষেত্রে, ফর দ্য ওয়াটার সলিবল ড্রাগ। হ্যাঁ, লিপিড সলিবল ড্রাগ তো অ্যাবজর্ব হবে। হ্যাঁ, লিপিড সলিবল ড্রাগ অফ এনি সাইজ ক্যান বি ইজিলি অ্যাবজর্ব. So size is not is a matter for the absorption of lipid soluble. Rather, it is applied only for water soluble drug. We are discussing about the size of the drug. It is আমরা বলছি যে কার ক্ষেত্রে applicable only for water soluble drug. যতই স্মলার হবে সাইজ, অ্যাবজর্পশন ততই বেশি হবে। লার্জার সাইজের ড্রাগগুলোর অ্যাবজর্পশন কম হবে। তাহলে কার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল? ইন কেস অফ water soluble drug, because lipid soluble drug of any size can be easily absorbed. আচ্ছা, এখন এই যে সাইজ অফ দ্য ড্রাগ বললাম আমরা, এখানে আরেকটা কথা আমাদের জেনে রাখা ভালো যে এই রেঞ্জটা কত, মলিকুলার সাইজটা কত একটা ড্রাগের, যে একটা ড্রাগ হওয়ার জন্য যেই সাইজটা হলে পরে ড্রাগ সহজে অ্যাবজর্ব হতে পারবে, এটা হলো 100 to 1000। উইদিন দিস সাইজ এই মলিকুলার ডালটন যদি হয়ে থাকে 100 to 1000 ডালটনের মধ্যে যদি মলিকুলার ওয়েট হয়ে থাকে, তাহলে আমরা বলি ইটস অ্যাজ এ ড্রাগ, মানে উই ক্যান ইউজ দিস সাইজ অ্যাজ এ সুইটেবল ড্রাগ। আচ্ছা, এর চেয়ে কম হলে আমরা বলি সাইজটা কম। আবার যেমন ধরো ইনসুলিন এর কত ডালটন, 5808 ডালটন, তাহলে একটা হাই মলিকুলার সাইজের ড্রাগ, তাই তো? আচ্ছা, দেন ডিগ্রি অফ আয়োনাইজেশন। ডিগ্রি অফ আয়োনাইজেশন বলতে আমরা কি বলছি যে আয়োনাইজেশন একটা ড্রাগের যত বেশি হবে, মোর আয়োনাইজেশন, তাহলে ড্রাগটার কি হবে, মোর ওয়াটার সলিবিলিটি, মোর ওয়াটার সলিবিলিটি, তাহলে এটার কি হবে, অ্যাবজর্পশন কম হবে। যেই ড্রাগটার কম আয়োনাইজেশন হবে তার আমরা কি পাবো, কম ওয়াটার সলিবিলিটি এবং এটার অ্যাবজর্পশন বেশি হবে। ভেরি সিম্পল। তাহলে ডিগ্রি অফ আয়োনাইজেশন ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য থার্ড ফ্যাক্টর অফ ড্রাগ অ্যাবজর্পশন। যেমন আমরা যদি বলি যে আমি ফেরিক ফর্মে দিই, আয়রনকে আমরা ফেরিক ফর্মে দিলাম ইন প্রেজেন্স অফ ভিটামিন সি, উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ডিগ্রি অফ আয়োনাইজেশন। আমরা আয়রনকে দিচ্ছি কি ফর্মে, ফেরিক ফর্মে, ইন প্রেজেন্স অফ ভিটামিন সি it converted into ferrous form which become more কি this ferrous form is absorbed easily. তাহলে এই আয়োনাইজেশন যখনই আমরা বলছি যে ডিগ্রি অফ আয়োনাইজেশনের উপর ডিপেন্ড করে ড্রাগের অ্যাবজর্পশন, তাহলে এক্সাম্পল আমরা কি বলতে পারি, যদি আমরা আয়রনকে দিই, আয়রন in ferric form is less absorbed, in presence of vitamin C it become ferrous and absorption is more. Then number 4 is the presence of second drug. Presence of second drug, that is এই যে যেমন বললাম ভিটামিন সি, আয়রন আমরা দিচ্ছি আয়রন ফেরিক ফর্মে, এবং রিডিউসিং এজেন্ট হিসেবে যদি ওখানে ভিটামিন সি আমরা থাকে, আরেকটা ড্রাগ ভিটামিন সি ইজ আনাদার কি ফার্মাকোলজিক্যাল এজেন্ট, তাহলে সেখানে রিডিউসিং এজেন্ট হিসেবে ভিটামিন সি আছে অ্যান্ড ইজ কনভার্টেড টু ফেরাস ফর্ম, তাহলে এটাও একটা এক্সাম্পল ইন কেস অফ সেকেন্ড প্রেজেন্স অফ সেকেন্ড ড্রাগ আর সেকেন্ড সাবস্টেন্স। তারপরে আমরা বলতে পারি যে প্যারাসিটামল এর সাথে যদি আমরা ক্যাফিন দিই, তাহলে অ্যাবজর্পশন ভালো হয়, প্যারাসিটামলের অ্যাবজর্পশন ভালো হয়। প্যারাসিটামলের অ্যাবজর্পশনটাকে আমরা বলি আনরিলায়েবল আর ইরাটিক। আর যদি প্যারাসিটামলের সাথে বা আর্গোটামিনের সাথে ক্যাফিন অ্যাড করা হয়, তো এদের জিআইটিতে যে অ্যাবজর্পশনটা আনরিলায়েবল আর ইরাটিক, সেই অ্যাবজর্পশনটাকে ক্যাফিন কি করে, মোর রিলায়েবল। আচ্ছা, তারপরে খুবই কমন একটা এক্সাম্পল আমাদের টেট্রাসাইক্লিনের সাথে যদি আমরা অ্যান্টাসিড দিই, তাহলে কি হবে,
টেট্রাসাইক্লিনের সাথে অ্যান্টাসিড দিলে একটা চিলেশন হয়। টেট্রাসাইক্লিন একটা কমপ্লেক্স তৈরি করে, কার সাথে? এটা অ্যান্টাসিডের সাথে হতে পারে, তারপরে তোমার অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম সবার সাথেই টেট্রাসাইক্লিন একটা কমপ্লেক্স ফর্মেশন করে। হ্যাঁ, এই চিলেশন হয়ে গেলেই তখন অ্যাবজর্পশন কি হয়? কম হয়। তাহলে দিস আর দ্য এক্সাম্পল অফ প্রেজেন্স অফ সেকেন্ড ড্রাগ। এগুলো অনেক সময় ভাইবাতে ধরা হয়, যেমন এখান থেকে এই যে এখন যে আমরা পড়ছি ফ্যাক্টরস মডিফাইং দ্য ড্রাগ অ্যাবজর্পশন, তাহলে আমরা যদি ড্রাগ ইন্টারাকশন অ্যাট ফার্মাকোকাইনেটিক লেভেলে চিন্তা করি, তাহলে প্রথম লেভেলটা কি আমাদের? দ্যাট ইজ টেট্রাসাইক্লিনের সাথে আমি বলতে পারি যে চিলেট হয়, অ্যান্টাসিডের সাথে যদি আমি দিই, বা আয়রন, অ্যালুমিনিয়াম এগুলোর সাথে যদি আমি দিই, তাহলে চিলেশন হয় টেট্রাসাইক্লিনের। আবার প্যারাসিটামলের সাথে ক্যাফিন দিলে প্যারাসিটামল বা আর্গোটামাইনের যে ইরাটিক আর আনরিলায়েবল অ্যাবজর্পশন থাকে, এটা রিলায়েবল করে। আবার আয়রনের সাথে যদি রিডিউসিং এজেন্ট ভিটামিন সি দেওয়া হয়, তাহলে ফেরিক ফর্মটাকে ফেরাস ফর্ম করে। হ্যাঁ, তাহলে এভাবে presence of second drug also modify the absorption. আচ্ছা, তো one drug can enhance or কি higher the absorption of another drug. হ্যাঁ, এনহ্যান্সও করতে পারে অথবা কি রিডিউসও করতে পারে, তাই তো? আচ্ছা, নাম্বার 5 কি দেখা যাচ্ছে? ফর্মুলেশন অফ ড্রাগ। তাহলে ফর্মুলেশন অফ দ্য ড্রাগ যদি আমরা দেখি, তাহলে একটা ড্রাগের ফর্মুলেশন, তার মানে আমরা আগের ক্লাসে বলেছি এটা কি হতে পারে? ফর্মুলেশনটা হতে পারে সলিড, হতে পারে লিকুইড, হতে পারে গ্যাসিয়াস, তাই তো? আচ্ছা, এখন আমরা যদি গ্যাসিয়াস ধরি ড্রাগটাকে, তাহলে গ্যাসিয়াস ড্রাগস আর বেটার অ্যাবসর্ব দ্যান লিকুইড ড্রাগ, কারণ এটার কি একটা স্টেপ নাই, আমরা আগের ক্লাসে বলেছি। আবার লিকুইড যদি হয়, তাহলে ড্রাগ ইজ বেটার অ্যাবসর্ব দ্যান দ্য সলিড ড্রাগ। আচ্ছা, সলিড ড্রাগের মধ্যে যদি এটা আমরা ক্রিস্টালয়েড ধরি, ইটস বেটার অ্যাবসর্ব দ্যান দ্য কলয়েড ড্রাগস। তাহলে এই ফর্মুলেশন এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ফর্মুলেশন অফ দ্য ড্রাগ, যে গ্যাসাস ড্রাগগুলো বেটার অ্যাবসর্বড হবে। দেন আমরা বলছি কি কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ। ড্রাগকে আমরা যত বেশি কনসেন্ট্রেটেড ফর্মে দিতে পারবো, আমরা আশা করব যে ড্রাগটা তত বেশি অ্যাবজর্পশন হবে। মোর কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ, মোর অ্যাবজর্পশন। আচ্ছা, তারপরের ফ্যাক্টর কি আমাদের? পিএইচ অফ দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ, পিএইচ অফ দ্য এনভায়রনমেন্ট, যেমন ধরো যে একটা ড্রাগ, আমি যদি এটা অ্যাসিডিক ড্রাগ হয়ে থাকে, তাহলে মিডিয়া যদি অ্যাসিডিক হয়ে থাকে, হ্যাঁ, অ্যাসিডিক ড্রাগ আমি অ্যাপ্লাই করলাম ইন অ্যাসিডিক মিডিয়া, আর ড্রাগটা যদি অ্যালকালাইন হয়ে থাকে অ্যান্ড মিডিয়া ইজ অলসো অ্যালকালাইন, তাহলে কি হবে? লেস আয়োনাইজেশন অফ দ্য ড্রাগ, লেস ওয়াটার সলিবল, drug is less water soluble, more lipid soluble and more absorption of that drug. তার মানে অ্যাসিডিক ড্রাগ is in alkaline media and alkaline drug in acidic media a more ionization. কি হবে? যদি এনভায়রনমেন্টের পিএইচটা এর সাথে না মিলে, তাহলে কি হবে? আয়োনাইজেশনের ডিগ্রি অফ আয়োনাইজেশনটা বেশি হবে। মোর ওয়াটার সলিবল, মেক ইট মোর ওয়াটার সলিবল অ্যান্ড লেস লিপিড সলিবল। লেস লিপিড সলিবল মানে আমরা জানি কি হবে? লেস অ্যাবজর্পশন। আচ্ছা, এখন and also the pKa of the drug and pH of the environment. হ্যাঁ, যদি এই দুটোই কিন্তু ফ্যাক্টর। দেখো, আমাদের যদি ড্রাগের পিকেএ এবং এনভায়রনমেন্টের পিএইচ যদি কি হয়? ইকুয়াল হয়, তাহলে কি হবে? ম্যাক্সিমাম অ্যাবজর্পশন। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ফ্যাক্টরস মডিফাইং দ্য ড্রাগ অ্যাবজর্পশন। দ্য পিএইচ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড পিকেএ অফ দ্য ড্রাগ, আমরা বলছি যে যদি pKa of the drug and pH of the environment are equal, then maximum absorption will occur. কারণ আমরা বলছি যে অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক মিডিয়া অ্যান্ড অ্যালকালাইন ড্রাগ ইন অ্যালকালাইন মিডিয়া, লেস আয়োনাইজেশন অফ দ্য ড্রাগ, তাহলে আয়োনাইজেশন কম হলে অ্যাবজর্পশন কম হবে। অ্যাসিডিক ড্রাগ যদি অ্যালকালাইন মিডিয়াতে হয়, বা অ্যালকালাইন মিডিয়াতে যদি অ্যালকালাইন ড্রাগ যদি অ্যাসিডিক মিডিয়াতে অ্যাবজর্পশনের কথা আমরা চিন্তা করি, তাহলে আগেই কি হবে? মোর আয়োনাইজেশন। এই আয়োনাইজেশন বেশি হলেই এটা ওয়াটার সলিবল মোর, অ্যান্ড লেস লিপিড সলিবল, মেক ইট লেস অ্যাবজর্পশন। আচ্ছা, যেমন আমরা যদি অ্যাসপিরিনের কথা চিন্তা করি, আমি একটু পরে স্লাইডে এইটার ছবি আছে কিনা একটু দেখি। সরি, আগে স্লাইডটা কোনো কারণে আসেনি, এখানে একটা ছবি ছিল। আচ্ছা, যাই হোক, তো
we are discussing about the factors modifying the drug absorption. আমরা বলছি যে অ্যাবজর্পশন, অ্যাসপিরিনকে যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, এটা হলো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসপিরিনের ভালো নাম, অ্যাসপিরিনের ভালো নাম অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এটা একটা অ্যাসিডিক ড্রাগ। যখন আমরা এটা দেই মুখে এবং এটা গাটে চলে গেল, স্টমাকের পিএইচ কত? 1 to 3। তো উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য পিএইচ অফ দ্য এনভায়রনমেন্ট। এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এই জন্য যেটা অনেক সময় জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, আমি দিলাম অ্যাসপিরিন, বলছি যেটা একটা অ্যাসিডিক ড্রাগ। যখন এটা স্টমাকে, যেখানে পিএইচ 1 to 3, ইট রিমেইনস কি আনআয়োনাইজড। ড্রাগটাও অ্যাসিডিক এবং এনভায়রনমেন্টও অ্যাসিডিক। সো অ্যাবজর্পশন ইজ গুড, বাট when it goes to the duodenum, এখানে pH কত? 8 to 9 almost, it becomes ionized and absorption is less। ঠিক আছে। তারপরে যেমন ধরো অ্যাট্রোপিন, এটা অ্যালকালাইন ড্রাগ, ইন স্টমাক ইট ইজ মোর আয়োনাইজড, লেস অ্যাবজর্পশন। ইন্টেস্টাইনে যদি যায় এই অ্যাট্রোপিন, তাহলে হচ্ছে লেস আয়োনাইজড, মোর অ্যাবজর্পশন। এটা হচ্ছে এক্সাম্পল আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদের কি আছে, কি ভাস্কুলারিটি। হ্যাঁ, আচ্ছা, ভাস্কুলারিটি কিভাবে আমাদের মডিফাই করতে পারে ড্রাগের অ্যাবজর্পশনকে। যে জায়গাটা মোর ভাস্কুলার, মোর অ্যাবজর্পশন। লেস ভাস্কুলারিটি যদি হয়ে থাকে তাহলে লেস অ্যাবজর্পশন হবে। এই জন্য আইএম রুটে বলা হচ্ছে যে অ্যাবজর্পশন বেশি হবে ভাস্কুলারিটি, সাবকিউটিনিয়াস রুটে কম হয়। হ্যাঁ, ফর লেস ভাস্কুলারিটি। এবং কোল্ডে ভাস্কুলারিটি কমে যায়, এই জন্য অ্যাবজর্পশন কম হয়। ফিভারে যেমন হিট থাকে এখানে, এই জন্য ভাস্কুলারিটি বেশি হওয়ার জন্য অ্যাবজর্পশন বেশি হয়। হ্যাঁ, একটা পেশেন্ট শকে গেল, তাহলে কোল্ড এক্সট্রিমিটি, ভাস্কুলারিটি কমে যায়। সেরকম একটা পেশেন্টের যদি ফিভার থাকে, তাহলে বোঝা যায় টেম্পারেচার বেশি, মোর ভাস্কুলারিটি, ইনক্রিজ দ্য অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ। আচ্ছা, তো এইরকম কিছু ফ্যাক্টর। আবার আমরা বলছি যে তারপরে কি পেরিস্টলটিক মুভমেন্ট। হ্যাঁ, পেরিস্টলটিক মুভমেন্ট দেখো, খেয়াল করো যে পেরিস্টালসিস যদি বাড়ে, জিআইটিতে পেরিস্টালসিস বাড়লো মানে কি ড্রাগের ডিসইন্টিগ্রেশন অ্যান্ড ডিসলিউশন, যেটা আমরা আগের ক্লাসে পড়েছি। তাহলে জিআইটিতে একটা ট্যাবলেটের ডিসইন্টিগ্রেশন এবং ডিসলিউশন যদি পেরিস্টালসিস বেশি হয় তাহলে ভালো হবে, এবং এখানে ব্লাড ফ্লো যদি বেশি হয় তাহলে ভালো হবে, ভালো কথা। তাহলে অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগের সেক্ষেত্রে বেশি হবে। হ্যাঁ, উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য পেরিস্টলটিক মুভমেন্ট অ্যাফেক্টিং দ্য অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ। আমরা বলছি যদি জিআইটি পেরিস্টলসিস বেশি হয়, আমরা বলছি তখন কি হবে, ডিসইন্টিগ্রেশন অ্যান্ড ডিসলিউশন অফ দ্য ট্যাবলেট, দ্যাট ইজ দ্য সলিড ফর্ম অফ দ্য ড্রাগ অর ক্যাপসুল, ইজ ইনক্রিজ, দ্যাট ইজ মোর অ্যাবজর্পশন, অ্যান্ড অলসো ইনক্রিজ দ্য ব্লাড ফ্লো, এনহ্যান্স দ্য অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ। যদি পেশেন্টের ডায়রিয়া হয়ে থাকে, হ্যাঁ, এটা হলো নর্মাল পেরিস্টলসিক মুভমেন্টে, যদি পেরিস্টলসিসটা ভালো হয়। যদি ডায়রিয়ার ক্ষেত্রে কি হয়, মোর পেরিস্টালসিস নর্মালের চেয়ে কী হলো, বেড়ে গেল, সেক্ষেত্রে কি হবে, ট্রানজিয়েন্ট টাইম ড্রাগের কমে যায়। পেরিস্টালটিক মুভমেন্ট বেড়ে বারবার করে কি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে বারবার, তাহলে সেক্ষেত্রে কি ট্রানজিট টাইমটা কমে গিয়েছে ড্রাগের, তাহলে অ্যাবজর্পশন কম হবে। আবার ওই একই ড্রাগের ক্ষেত্রে আমরা দেখি যে পেরিস্টলসিস যদি কমে যায় ইন কনস্টিপেশন ধরো, তাহলে কি হবে, কনস্টিপেশনে নর্মালি পেরিস্টালসিস যদি কম হয় তাহলে ড্রাগের অ্যাবজর্পশন কম হবে। যদি এই পেশেন্টের কনস্টিপেশন থাকে তাহলে পেরিস্টালটিক মুভমেন্ট মোর ডিক্রিজ মিন্স ডিক্রিজ অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ, মোর ডিক্রিজ অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ। তাহলে এই পেরিস্টালটিক মুভমেন্টের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে বোথ ইনক্রিজ পেরিস্টালসিস অ্যান্ড ডিক্রিজ peristalsis is bad. More increase and more decrease peristalsis is bad. The optimum is good for absorption of the drug. Optimum peristalsis is required for proper absorption of the drug. যখনই এটা ডিজিজ হলো, that is in case of diarrhea more peristaltic than normal, in case of constipation decreased peristaltic than normal, তাহলে আমরা এই ট্রানজিট টাইমটার একটা হেরফের পাবো, যে অ্যাবজর্পশনের ক্ষেত্রে ড্রাগের একটা ড্রাগকে সে এফেক্ট করবে। যখনই ডায়রিয়া তখনই ট্রানজিট টাইম জিআইটিতে কমে যাবে, অ্যাবজর্পশন কম হবে। আর যখনই কনস্টিপেশন তখনই কি পেরিস্টালটিক মুভমেন্ট ডিক্রিজ মোর অ্যান্ড ডিক্রিজ অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ। আচ্ছা, দুই ক্ষেত্রেই আমরা ড্রাগের অ্যাবজর্পশনটা কম পাচ্ছি। তারপরের ফ্যাক্টর কি আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ। হ্যাঁ, আচ্ছা দেখো, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ যেমন সিলিয়াক ডিজিজ, ক্রনস ডিজিজ, হ্যাঁ, তা এক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে সিলিয়াক ডিজিজ আর ক্রনস ডিজিজ যদি ধরি আমরা, তাহলে এখানে কি হয়, অ্যাবজর্পশনের প্যাটার্নটা চেঞ্জ হয়, চেঞ্জ ইন দ্য প্যাটার্ন অফ অ্যাবজর্পশন।
তাহলে ড্রাগের অ্যাবজর্পশন সিলিয়াক ডিজিজে এবং ক্রস ডিজিজে এই তার অ্যাবজর্পশন প্যাটার্নের চেঞ্জ হওয়ার জন্য ড্রাগের অ্যাবজর্পশন কিন্তু বেশি হয়। অন দ্য আদার হ্যান্ড, যদি গাটে কোনো কারণে ইডিমা থাকে, উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য জিআইটি ফ্যাক্টর, জিআইটি ডিজিজেস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজেস। আমরা বললাম যে সিলিয়াক ডিজিজ, হ্যাঁ, ক্রনস ডিজিজ, এই সমস্ত ক্ষেত্রে যেহেতু অ্যাবজর্পশনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য ড্রাগের অ্যাবজর্পশন কী হবে, বেশি হবে। আবার যদি গাটে ইডিমা হয় কোনো কারণে, ধরো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর সিসিএফ বা সিএলডি পেশেন্ট, তাহলে তার ক্ষেত্রে অ্যাবজর্পশনটা কমে আসবে। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোনো ডিজিজও ড্রাগের অ্যাবজর্পশনকে কী করতে পারে, হ্যাম্পার করতে পারে। আচ্ছা, তারপরে এরিয়া অফ অ্যাবজর্পশন। সারফেস এরিয়া একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যাবজর্পশনের জন্য। সারফেস এরিয়া যদি মোর সারফেস এরিয়া মোর অ্যাবজর্পশন, এটা খুবই স্বাভাবিক কথা। এই জন্যই অ্যাবজর্পশন হচ্ছে মোর কোথায় হয়, অ্যাবজর্পশন সবচেয়ে বেশি আমরা অ্যানাটমি নলেজ থেকেই জানি, ইন দ্য স্মল ইন্টেস্টাইন। কেন স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়া ইনক্রিজ হয় কি দিয়ে, ভালভুলি কনভেন্টি, ভিলাই, মাইক্রোভিলাই, এগুলো তার সারফেস এরিয়াকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, অ্যাবজর্পটিভ এরিয়া আমরা স্মল ইন্টেস্টাইনে বেশি পাই। যদি যেমন আমরা কোনো ক্ষেত্রে যদি সিএ ইন্টেস্টাইন হয়, হ্যাঁ, কার্সিনোম অফ দ্য ইন্টেস্টাইন, তাহলে একটা লার্জ সার্জনরা কী করে, এখানে লার্জ সেগমেন্ট রিসেক্ট করে ফেলে স্মল ইন্টেস্টাইনের, তাহলে সারফেস এরিয়াটা কি কমে আসবে। তাহলে অ্যাবজর্পটিভ সাইড স্মল এরিয়া অফ স্মল ইন্টেস্টাইন যখনই কমে আসবে, তখনই কি হবে, আমাদের ড্রাগের অ্যাবজর্পশন বা দ্য ওরাল রুট হবে না ভালো। তাহলে এই সমস্ত ক্ষেত্রে তখন কি প্যারেন্টাল রুটে সুইচ করতে হবে ওই পেশেন্টের ক্ষেত্রে। অ্যান্ড প্রেজেন্স অফ ফুড ইন দ্য গাট। তাহলে এখন যদি ড্রাগের গাটে কোনো ফুডের অ্যাবসেন্স বা প্রেজেন্সে আমরা ড্রাগের অ্যাবজর্পশন চিন্তা করি, তাহলে যদি ফুড গাটে থাকে তাহলে এটা এনহ্যান্সও করতে পারে, আবার এটা ডিক্রিজও করতে পারে কাকে, অ্যাবজর্পশন অফ দ্য drug. আচ্ছা, food enhance the absorption of the drug, of some drugs that like riboflavin, propranolol. এই জন্য যেগুলো ড্রাগের ফুডের অ্যাবসেন্সে, ফুডের প্রেজেন্সে তাদের অ্যাবজর্পশনটা ইনক্রিজ করে, তখন বলা হয় যে এগুলো আপনি টেক দ্য ড্রাগ ডিউরিং মিল। এবং ফুড আবার ইন্টারফেয়ারও করতে পারে ড্রাগের অ্যাবজর্পশনে। হ্যাঁ, তাহলে যারা ইন্টারফেয়ার করবে আমরা তো বলে দিতে হবে যে এটা আপনি খাওয়ার 1 ঘন্টা আগে খাবেন, 30 মিনিটস আগে খাবেন। অ্যান্টিমাইক্রোবিয়ালস, অ্যাম্পিসিলিন, ডক্সিসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, এগুলো যেহেতু ইন্টারফেয়ার করে উইথ অ্যাবজর্পশন, এই জন্য আমরা বলি যে দিস ড্রাগস আর টেকেন 1 hour বিফোর মিল ফর বেটার অ্যাবজর্পশন। তারপরে যে অ্যাসপিরিন, যেমন অ্যাসপিরিন আমরা জানি এটা কি অ্যাসিডিক ড্রাগ, তাহলে এটা খেতে হবে কখন, ইমিডিয়েট আফটার মিল, because food decreases its absorption and because it produces the GIT irritation, gastric ulcer, এই জন্য আমরা along with food এটা খেতে বলি। আচ্ছা, তাহলে এইগুলো হলো ফ্যাক্টর দ্যাট মডিফাই দ্য অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ অ্যাট এ গ্লান্স আমরা দেখলাম। এখন যেহেতু আমরা এই বোর্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা আর বোর্ডে লেখা এইটাতে বোর হয়ে গিয়েছি আমরা ম্যাডামের ক্লাসে, এই জন্য আজকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা। এবং বাংলার প্রেজেন্টেশন যদি আমাদের ভালো না লাগে, তাহলে ইনে শর্ট আমরা কি দেখতে চাই, একটু যদি অন্যরকম প্রেজেন্টেশন দেখি, তাহলে এটা স্টুডেন্টদের জন্য কি সুবিধা হয় আমরা দেখি। So let's see how this happens. So blood flows from the gut to the liver via the hepatic portal system. Blood then flows from the liver back through the venous circulation and into the right side of the heart. The blood then flows through the pulmonary arteries to the lungs. Then from the lungs back to the left side of the heart, then out into the aorta and into the arterial circulation. What we are going to do is place drugs into different parts of this system and measure their concentration in the arterial circulation over a period of time. So I'll draw a set of axes, and on the y-axis we have blood concentration of drug, and on the x-axis we have time.
We'll begin with the most common route of drug administration, which is orally. These drugs move through the digestive system and get absorbed by the gut. Then they move through this whole system. That is, the liver, the venous circulation, the heart, the lungs, back to the heart, and then to the arterial circulation. This takes quite some time. So what we see is a slow rise in the blood concentration and then a slow fall. Note that the Cmax is quite low and the Tmax is quite large. We'll now contrast that with intravenous administration. Assume that we give the same dose of the drug intravenously. And for those who have read ahead, this drug does not undergo first-pass metabolism. In intravenous or IV administration, the drug doesn't have quite such a long journey to reach the arterial circulation, as it only has to go to the heart, the lungs, back to the heart, and then to the arteries. This results in a quicker rise of drug concentration, which might look something like this on the graph. Note that the Cmax is larger and the Tmax is smaller, even though the dose was the same. This is because IV is a more direct route of administration than orally. Now contrast this with inhalation of a drug. Let's again assume that we have given the same dose of the drug as the last two examples, but this time we are giving it as an inhaled form. Many anesthetics are actually given this way. The drug now only has to go to the heart and then straight on to the arterial circulation. This means we will see the concentration of the drug shoot up very quickly. So note the much larger Cmax and the even smaller Tmax via this route of administration. Also remember that in all these three examples, the dose of the drug was identical, only the route of administration changed. So you can see how different routes may cause a radically different Cmax and Tmax. This is important when considering the applications for certain drugs. For instance, if you need pain relief quickly, then an IV analgesic will get into the system much quicker than an oral one. Conversely, a drug which has side effects at high concentrations may be toxic if given intravenously, but the same dose might be safe if given orally. Now I have three more points I want to make. Firstly, note that the area under the curve is the same for all these routes of administration. This is because the amount of exposure to the drug, that is, the dose, is the same. Just some routes of administration spread the dose out over a greater length of time. Secondly, you might be wondering why the same drug is excreted at different rates, or more simply, why curve number 3 falls quicker than curve number 1. Without going into too much detail, I have chosen to show a drug that conforms to first-order kinetics. If you don't know what that means, it's okay. We'll cover all this in a later tutorial. But it basically means that the rate of excretion is proportional to the current concentration of the drug. If the concentration of the drug is high, then it will be excreted faster than if the concentration is low. Also, it's important to note that the half-life of the drug is the same regardless of the route of administration. This is because the half-life is a property of the drug, not the route. It will take the same amount of time for the drug to reach half of the Cmax orally as it will to reach half of the Cmax intravenously. This is because the Cmax is different for each route of administration and the rate of excretion is proportional to the current concentration of the drug. So এই পর্যন্ত আমাদের অ্যাবজর্পশনের লেকচার থাকুক। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব distribution, another component of pharmacokinetics. Until now, stay home and stay safe. Assalamu alaikum.